আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই সৃজনশীল প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিব, প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম, প্রশ্নে 3টা সংখ্যা দেওয়া আছে। ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ম্যাচে ক দলের ফারহান, ওয়াহিদ এবং নাফিস 3 জনের গড় রান দেওয়া আছে। ফারহানের গড় রান দেওয়া আছে এটা, যেটি এই হেক্সাডেসিমেল সংখ্যায় দেয়া। ওয়াহিদের গড় রান দেওয়া আছে এই সংখ্যাটি, যেটি অক্টাল 8 ভিত্তিক সংখ্যায় দেয়া। এবং নাফিসের গড় রান দেওয়া আছে এই সংখ্যাটি, যে সংখ্যাটি এই বাইনারিতে দেয়া। তো এই হচ্ছে উদ্দীপক। তো উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। তো তাহলে ক এবং খ আমরা সমাধানের চেষ্টা করি। ক নম্বরে বলেছে ইউনিকোড কি। তো ইউনিকোড কি, এই প্রশ্নটা কিন্তু বারবার এসেছে। ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড, সারা পৃথিবীর ভাষা একসাথে লেখার জন্য, কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। তো এটা আমরা সংজ্ঞা লিখে দিই এইভাবে, এই যে বিশ্বের প্রায় ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোড কিন্তু 16 বিটের কোড। ইউনিকোড 16 বিটের যেহেতু কোড, সেজন্য 2 টু দি পাওয়ার 16 সমান 65,536টি প্রতীক লেখা যায় ইউনিকোড ব্যবহার করে। তো এইভাবে ক নম্বরের উত্তর লিখতে পারি। ক নম্বর শেষে আবার উদ্দীপকে ফিরে যাব। খ নম্বরে কি বলেছিল প্রশ্নের? খ নম্বরে বলেছে 7-এর পরের সংখ্যাটি 10 ব্যাখ্যা করো। তো 7-এর পরের সংখ্যাটি 10 কখন হবে, তাই না? আমি যদি 7-এর পরের সংখ্যাটি দশমিক সংখ্যায় কল্পনা করি তাহলে 8 হবে, 7-এর সাথে 1 যোগ করে 8। আবার যদি হেক্সাডেসিমেলে কল্পনা করি, তাও হেক্সাডেসিমেল সংখ্যার সাথে সাথে 1 যোগ করে 8 হয়। তাহলে 10 হবে কখন? 10 হবে সংখ্যাটি যদি অক্টাল হয়, তাই না? তো ওইটারই ব্যাখ্যা দিব কীভাবে 10 হচ্ছে। এই যে এখানে এইভাবে লিখতে পারি। উত্তর খ, অক্টাল সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 7-এর পরের সংখ্যাটি 10 হয়, সাথে সাথে 1 যোগ করলে 10 হয়। কিভাবে হয় সেটাও ব্যাখ্যা দিচ্ছি। যেমন আমি এই 7 লিখলাম, সাথে সাথে 1 যোগ করব। এবার 10 কিভাবে হচ্ছে? অক্টাল পদ্ধতিতে যোগ করার সময় যোগফল যদি 8 হয় বা 8-এর উপরে হয়, তো সেখান থেকে 8 বিয়োগ করে লিখতে হয়। যেমন এইখানে 7 আর 1 যোগ করে 8। এখন 8 প্রতীকটা তো অক্টালে নাই, তাহলে কি করব? 7 আর 1 যোগ করে যেহেতু 8 হচ্ছে, 8 থেকে 8 বিয়োগ করব। 8 থেকে 8 বিয়োগ করে এখানে 0 থাকে। ওই যে 8 একবার বিয়োগ করেছি, এর কারণে 1 হাতে থাকবে। ওই হাতের 1 এই বাম দিকে সংখ্যার সাথে যোগ হয়, বাম দিকে সংখ্যা না থাকলে ওই 1 এখানে লিখে দিব। অর্থাৎ 7 আর 1 যোগ করে 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0, 8 একবার বিয়োগ করেছি, 1 হাতে আছে, ওই 1 বাম দিকে লিখে দিব। তার মানে পরের সংখ্যাটি কিন্তু 10 হচ্ছে। এখন যোগটা কিভাবে করলাম ওইটা আর একটু ব্যাখ্যা দিচ্ছি। এই যে অর্থাৎ অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের সময় যোগফল 8 হলে 0 লিখতে হবে এবং হাতে থাকবে 1, যা পরের সংখ্যার সাথে যোগ হয়। ওই কথাটা আমরা এখানে লিখে দিয়েছি যে যোগফল যদি 8 হয়, 8-এর 0 লিখতে হয়। যোগফল যদি 8 হয়, 8-এর 0 লিখতে হয়, আর 1 হাতে থাকে, ওই 1 বাম দিকে লিখে দিব। এটা অক্টাল সংখ্যার যোগফলের নিয়ম। এইভাবে খ নম্বরের উত্তর দিতে পারি। খ নম্বর শেষে আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নংয়ে কি বলেছিল? গ নংয়ে বলেছিল ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যায় প্রকাশ করো। ফারহানের গড় রান এই যে এইটা যেটি হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তো এটাকে প্রচলিত সংখ্যা বলতে দশমিক সংখ্যা বোঝায়, ডেসিমেল বোঝায়। অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যাকে এই দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর কীভাবে করতে হয় আমরা জানি, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করি, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। উত্তর গ, ফারহানের গড় রান 4D.3C 16। এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা যার দশমিক সংখ্যা নিম্নরূপ, তাই না? আচ্ছা, এখন হেক্সাডেসিমেল থেকে দশমিক করার জন্য এই যে হেক্সাডেসিমেলের প্রতীকগুলো রয়েছে, প্রত্যেকটা প্রতীককে ভিত্তি 16 দ্বারা গুণ করতে হবে। যেমন লক্ষ্য করি, 4 লিখব,
4কে ভিত্তি 16 দ্বারা গুণ করব, তারপর প্লাস চিহ্ন দিব, ডি লিখব, ডিকেও ভিত্তি 16 দ্বারা গুণ করব, কিন্তু ডি এর মান 13, তা ডি এর পরিবর্তে ইচ্ছে করলে 13 লেখা যায়। তো আমরা এখানে ডি লিখলাম, ডিকে 16 দ্বারা গুণ করলাম, তারপর ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এটুকু আলাদা রাখলাম, প্লাস দিব, পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিলাম, আবার 3কে 16 দ্বারা গুণ করব, যোগ সিকেও 16 দ্বারা গুণ করব। ভালো করে লক্ষ্য করি, 4D এটা পয়েন্টের আগের সংখ্যা, তাই 4কে 16 দ্বারা গুণ করে, ডিকে 16 দ্বারা গুণ করে ব্র্যাকেট দিয়ে রাখলাম। 3C এটা পয়েন্টের পরের সংখ্যা, তাই 3কে 16 দ্বারা গুণ করে সিকেও 16 দ্বারা গুণ করেছি এবং এটুকু ব্র্যাকেট দিয়ে আলাদা রেখেছি। জাস্ট পয়েন্টের আগেরটুকু এই ব্র্যাকেটের মধ্যে রাখলাম, পয়েন্টের পরেরটুকু ওই ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাঝখানে পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব। এখন অনেকের মনে হতে পারে পয়েন্টের এখানে প্লাস দিব কেন? কারণ আমি যদি লাস্টে এইটার উত্তর আর এইটার উত্তর যোগ করি তাহলে ফলাফল পাওয়া যাবে। আর এই পয়েন্ট এমনিতেই এখানে পয়েন্ট চলে আসবে। কিভাবে আসবে আমি দেখাচ্ছি। এবার পাওয়ার লিখব। পাওয়ার এই পয়েন্টের আগে যেগুলি আছে 0 আর 1 এইভাবে লিখতে হবে, আর পয়েন্টের পরে যেটা আছে -1 -2 এইভাবে পয়েন্ট লিখতে হয়, পাওয়ার লিখতে হয়। পাওয়ার লিখতে হবে বাম দিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 1 2 এইভাবে, আর ওদিকে -1 -2 এইভাবে। পাওয়ার লেখার পরে এবার আমরা সমাধান করব। তো এইখানে 4 আর এটা পাওয়ার 1 করলে 16ই হয়, সেজন্য 4 × 16 লিখলাম। ডি এর মান কিন্তু 13, আর এইটার সমাধান করলে হয় 1, তাহলে আমরা লিখতে পারি এখানে 13 × 1। ডি এর মান 13 আর এটার পাওয়ার 0 করলে 1 হয়, প্লাস যেখানে আছে রাখলাম। এবার এইখানে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা মাইনাস পাওয়ার করব। 16কে মাইনাস পাওয়ার 1 করে যা হয় তাকে 3 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হয়। এই যে পয়েন্ট কিন্তু চলে এসছে অলরেডি, তাই না? প্লাস 16কে -2 পাওয়ার করে সি দিয়ে গুণ করবো। এখন সি এর মান হচ্ছে 12, সেই জন্য 16কে -2 পাওয়ার করে সি 12 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। এবার আমরা কি করব? এটা গুণ করে এখানে লিখলাম যোগ, এটা গুণ করে এখানে লিখলাম যোগ, এটা এখানে পাশে লিখলাম যোগ, এই পাশে যা আছে লিখলাম, সবগুলো যোগ করে এই সংখ্যাটি পাবো। সব যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো, যেটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসাবে 10 লিখেছি। এইভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। এই ছিল গ নাম্বারের উত্তর। তো ঘয়ের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব, উদ্দীপকে। তবে এখানে যাওয়ার আগে আরেকটি বিষয় বলি, এই যে সি এর মান এখানে 12 লিখলাম, তাই না? এই যে সি এর পরিবর্তে 12 লিখছি না, তো সি এর মান 12, সি সমান 12, ডি সমান 13 লিখে রাখবো। সি এর মান 12, ডি এর মান 13, এগুলো তো আমরা জানি, এগুলো এখানে লিখে রাখবো। আচ্ছা, এইবার আবার উদ্দীপকে ফিরে এলাম ঘনঙের জন্য। ঘনঙে বলেছে নাফিস আর ওয়াহিদের রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় গত ক্লাসে যেটা আলোচনা করেছি সেটাতেও ছিল, তার পূর্বের ক্লাসে যেটা আলোচনা করেছি সেটাতেও ছিল। তার মানে প্রায় অঙ্কে এই প্রশ্নটি থাকে, পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয়। পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। তো যাই আমরা সমাধান করার চেষ্টা করি। ওয়াহিদের রান হচ্ছে এই অক্টালে দেওয়া আছে, আর নাফিসের রান বাইনারিতে দেওয়া আছে। এই দুইটার পার্থক্য নির্ণয় করব যোগের মাধ্যমে। তো আমরা একটা কাজ করতে পারি, দুইটা সংখ্যার মধ্যে কোনটি ছোট সেটা কিন্তু এখানে বোঝা যায় না, কারণ এটা অক্টাল, এটা বাইনারি। এখন অনেকের মনে হতে পারে এটা ছোট, সেটা তো আনুমানিক বলা, অ্যাকুরেট তো আমাকে যুক্তি দিয়ে বলতে হবে। তো সেই জন্য কোনটা ছোট সেটা নির্ণয় করার জন্য দুইটা সংখ্যাকে আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারি, দশমিকে, তাহলে বুঝতে পারবো কোনটা ছোট। তো যাই দুইটা সংখ্যার দশমিক মান নির্ণয় করি। এই যে লক্ষ্য করি, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। উত্তর ঘ, ওয়াহিদের রান 127, যেটি অক্টাল সংখ্যা, এবং এই অক্টাল সংখ্যাটির দশমিক মান হচ্ছে 87। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 87 কীভাবে হলো? আমি ক্যালকুলেটর ব্যবহার করে বের করেছি, ক্যালকুলেটর ব্যবহার করে বের করা যায়। আবার নাফিসের বাইনারি সংখ্যা প্রশ্নে দেওয়া ছিল, এইটার দশমিক মান এত, এটাও আমি ক্যালকুলেটর ব্যবহার করেছি। ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে অঙ্কের সমাধান করা যায় আমার এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, সুন্দর করে একটা প্লেলিস্ট আছে শুধু ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্ক সমাধানের নিয়ম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা কি করব, নিয়ম অনুযায়ী পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এই দুইটা পার্থক্য করার জন্য আমরা এইভাবে লিখব। সুতরাং পার্থক্য 87 - 81, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে পার্থক্য নির্ণয় হয়, এবং এই পার্থক্য যোগের মাধ্যমে যদি নির্ণয় করতে হয় সেই ক্ষেত্রে এই
দ্বিতীয় সংখ্যাটি ছোট, তাই না? 87 বড়, 81 ছোট। এখন ছোটটার আগে কিন্তু মাইনাস হয়ে গেছে। -81 মানে কি? এটা ঋণাত্মক হয়ে গেছে। আর ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করতে হলে 2 এর পরিপূরক করতে হবে। যেমন আরেকটা কাজ করতে পারি, এইটাকে তো 2 এর পরিপূরক করবো, সেটা ভালো কথা, কিন্তু দুইটা সংখ্যারই বাইনারি মান দরকার হবে। তাই এই সংখ্যা এবং এই সংখ্যা, দুইটা সংখ্যার বাইনারি মানকে আমরা 8 বিটে সাজিয়ে লিখব। এই যে উভয় সংখ্যার 8 বিট বাইনারি মান 87 লিখলাম। এবং 87-র বাইনারি মান এইটা, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি। 87-র বাইনারি মান এই সংখ্যাটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করব, অথবা 87-কে বারবার 2 দ্বারা ভাগ করে বের করতে পারি। এখান থেকে এই পর্যন্ত, আর বাম দিকে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিয়েছি, যেহেতু 8 বিটে আমরা সাজিয়ে লিখছি। কারণ 2 এর পরিপূরক করতে হলে 8 বিট, 16 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয়। তো এই সংখ্যাটি 8 বিট রেজিস্টারে ধারণ করে, সেজন্য 8 বিটে সাজিয়ে লিখেছি। এটা নিচে লিখব 81-র বাইনারি মান, সেটাকেও আমরা 8 বিটে সাজিয়ে লিখব। 81-র বাইনারি মান প্রশ্নে দেওয়া আছে, এই যে এইটার বাইনারি মান কিন্তু এটা প্রশ্নে দেওয়া আছে। এটা লিখি যা আছে, 10 1 3 0 1, এই যে এটা আমি দ্রুত লিখে দিলাম প্রশ্ন থেকে সময় সেভ করার জন্য। এটা হচ্ছে এই সংখ্যাটি প্রশ্নে দেওয়া আছে। বাম পাশে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। দুইটা সংখ্যার বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে নিলাম। এবার ছোট কোনটা? নিচেরটা ছোট। তা যেটা ছোট সেটাকে পরিপূরক করতে হবে। কেন করতে হবে? এই বাইনারি মানটা কিন্তু +81-র বাইনারি মান। এখন আমাদের তো -81 হয়েছে, তাহলে -81-র বাইনারি মান বের করতে হলে 2 এর পরিপূরক করতে হবে, 2s কমপ্লিমেন্ট করতে হবে আমাদের। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে 81-র বাইনারি মানকে আমরা ওই সংখ্যাটি কিছুক্ষণ আগে যেটি লিখেছিলাম 8 বিটে সাজিয়ে ওখান থেকে নিয়ে আসলাম, ওখান থেকে নিয়ে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই যে এই 8 বিটে সাজিয়ে লেখাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। 8 বিট প্রকৃত মানের এই চিহ্ন বিট শূন্য হলে কিন্তু সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, আর চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। তো চিহ্ন বিট 1 হবে, কিছুক্ষণ পরে বের করবো আমরা 2 এর পরিপূরক। তারপরে এখন এখান থেকে 1 এর পরিপূরক মান নির্ণয় করবো, এটাকে উল্টিয়ে লিখব। যেমন উপরে যদি 1 থাকে 1 এর পরিবর্তে 0 হবে, 0-র পরিবর্তে সব 1 হবে। 1 এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি। উপরে যদি 1 থাকে নিচে 0 হবে, উপরে 0 থাকলে 1 হবে। এভাবে উল্টিয়ে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় 1 এর পরিপূরক মান। এবার এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করব। 1 যোগ করে এইখানে যে মান পাবো সেটাকে বলা হয় 2 এর পরিপূরক মান। 2 এর পরিপূরক মান। তো যাই যোগ করি, এই লাইনের সাথে 1 যোগ হবে, তাই না? এই যে 0 আর 1 যোগ করলে 1, এই 1 নিচে নেমে যাবে, এই 1 নিচে নেমে যাবে, এই 1 নিচে নেমে যাবে, এই 0 নামবে, এই 1 নামবে, 0 নামবে, 1 নামবে। এখানে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব। অর্থাৎ এই যে বাইনারি মান পেলাম এইটা কিন্তু এই -81-র বাইনারি মান। এখন অনেকের মনে হতে পারে কেন মাইনাস হবে? কারণ ওই যে কিছুক্ষণ আগে বললাম, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি চিহ্ন বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। চিহ্ন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি ঋণাত্মক বা মাইনাস হয়েছে। এইবার আমরা কি করব? এবার এই মাইনাসের বাইনারি মানের সাথে, অর্থাৎ এই পরিপূরক করে আমরা যে মান পেলাম এই 8 বিট বাইনারি মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না 87 না কত যেন হয়েছিল, বড় সংখ্যা, ওই 87-র বাইনারি মান এটার সাথে যোগ করব। তাহলে এই যোগের মাধ্যমে পার্থক্য হবে। এখন 87 সংখ্যাটিকে 2 এর পরিপূরক করার দরকার হবে না, কারণ 87 সংখ্যাটি তো প্লাস সংখ্যা, পজিটিভ সংখ্যা। আমাদের যেহেতু এই 81টা মাইনাস হয়ে গেছে বিয়োগ করার সময়, সেজন্য 2 এর পরিপূরক মান নির্ণয় করলাম। তো যাই, এখানে জায়গা নাই, পরের পেজে এই মানের সাথে ওই যে 87-র মান যোগ করব। এই যে উপরে লিখব যোগের মাধ্যমে পার্থক্য নিম্নরূপ। 87-র বাইনারি মান কিছুক্ষণ আগে লিখেছিলাম, মনে আছে? ওই সংখ্যাটা এখানে নিয়ে আসি, ওই সংখ্যাটা এখানে নিয়ে আসলাম, দ্রুত লিখে দিলাম। এটা হচ্ছে +87-র বাইনারি মান, এর নিচে -81 লিখব। এখন 81-র বাইনারি মান তো আমরা কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করেছি, ওই মানটা এখানে নিয়ে আসবো। কিছুক্ষণ আগে পরিপূরক করে যেটা পেয়েছি ওইটা এখানে লিখে দিলাম। পরিপূরক করে পেয়েছি কিছুক্ষণ আগে, বারবার বলছি আমি, ওই পরিপূরক মানটা আমরা এখানে লিখে দিলাম। এবার 2টা যোগ করব। এখন যোগ করার সময় এই যোগ কিন্তু বাইনারি যোগ, আর বাইনারিতে আমরা জানি যে 1 আর 1 করে যোগ করে যখন 2 হয়, 2 এর বাইনারি 10 হয়।
আবার 3টা 1 যোগ করে 3 হয় দশমিক সংখ্যায়, 3-এর বাইনারি 11 হয়। এটুকু আমরা একটু মনে রাখবো, তাহলে যোগ করাটা সহজ হবে। যেমন 1 আর 1 10, 10-এর 0 বাইনারিতে, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1, 3টা 1, 3টা 1 যোগ করে 11-এর 1, আবার হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 যোগ করে 11-এর 1, আবার হাতে থাকে 1, হাতের 1 এই 0-এর সাথে যোগ করে হাতের 1 এই 1-এর সাথে যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1-এর সাথে এই 1 যোগ করে 0, 10-এর 0, আবার হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, আবার হাতে 1 থাকে, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে 1 থাকে, সে হাতের 1 আর এই 1 যোগ করে 10। তো এটা হচ্ছে এই, আবার হাতে 1 থাকে, সে 1 বাম দিকে লিখে দিলাম। আমি আবার বলছি যোগ করে, লক্ষ্য করি 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 যোগ করে বাইনারিতে 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে 1 থাকে, সেই 1 এই বামের 1। তাই বামের 1কে বলা হয় ক্যারি বিট, হাতে থাকা সংখ্যা। কারণটা কি? কারণ এই 8 বিট এই পর্যন্ত, 8 বিট এই হলো, এই পর্যন্ত 8 বিট, আর 8 বিটের বাইরে এখানে কিন্তু 9টা বিট হয়েছে। তো 9 বিট হলে এই পর্যন্ত যদি 8 বিট হয়, 8 বিটের এটি বাইরের সংখ্যা, তাই এটিকে ওভারফ্লো বলা হয়। কি বলা হয়? কেউ বলে ওভারফ্লো, আবার কেউ বলে ক্যারি বিট। তাই আমরা এখানে লিখে দিব ওভারফ্লো বিবেচনা করা হয় না, অর্থাৎ এটা বাদ যাবে, ওটা লিখবো না উত্তর লেখার সময়, কারণ এটা ওভারফ্লো, 8 বিটের বাইরের বিট। এখন এটা যদি আমরা বাদ দিই, তাহলে এখান থেকে এইটুকু উত্তর হবে। এইটুকু উত্তর হলে বামের শূন্যের দাম নেই, এইটুকু উত্তর। এবং এই 110 কিন্তু 6-এর বাইনারি মান, 110 6-এর বাইনারি মান। এখানে কিন্তু পার্থক্য হবে, আমাদের বলেছে যোগের মাধ্যমে পার্থক্য, এদিক করব যোগ, এদিক হবে পার্থক্য, সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য। এই দুটো পার্থক্য 6, 6-এর বাইনারি এইটুকু। এখন এই 6 প্লাস হবে না মাইনাস হবে, তাই না? +6 না -6 সেটাও নিচে লিখে দিব, এই যে। সুতরাং পার্থক্য 6, এবং এই ক্ষেত্রে সংখ্যাটির চিহ্ন বিট 1 0, এই যে চিহ্ন বিট 0, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়। তো চিহ্ন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি ধনাত্মক। এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে অঙ্কের সমাধানের চেষ্টা করি। তো পরের ক্লাসে কোন বোর্ড করব একটু দেখে যাই। পরের ক্লাসে এই যে লক্ষ্য করি, সিলেট বোর্ড 2024 সালে সিলেট বোর্ডের প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।